আগের ভিডিওতে হুসেন শাহর ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে তার ছেলে নাসিরউদ্দিন নসরত শাহর ব্যাপারে বলবো। নাসিরউদ্দিন নসরত শাহের রাজত্বকাল 1519 থেকে 1532 খ্রিস্টাব্দ। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিল বাবর, আর তিনি এই নাসিরউদ্দিন নসরত শাহ বাবরের এগেনস্টে হয়ে পড়েন। 1528 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে নাসিরউদ্দিন নসরত শাহের একরকম যুদ্ধ ঘটে এবং পরবর্তীতে অবশ্য সন্ধি ঘটে, কিন্তু এই সময় বাংলায় মোগলদের নজর কিন্তু পড়ে যায়। এই নসরত শাহের আমলে বাংলায় পর্তুগিজরা বাণিজ্য করতে আসার চেষ্টা করে, কিন্তু নসরত শাহের জন্য এই সময় পর্তুগিজরা বাণিজ্য করতে আসতে পারে না। এরপরে নসরত শাহের ছেলে আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসে এবং এর রাজত্বকাল 1532 থেকে 1533 খ্রিস্টাব্দ। আর এর সময় প্রথম কবি কঙ্কের বিদ্যাসুন্দর মানে কালিকা মঙ্গল প্রথম বাংলা ভাষায় লেখা হয়। এরপর গৌড়ের সিংহাসনে মানে বাংলা সিংহাসনে বসে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। এই নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের রাজত্বকাল ছিল 1533 থেকে 1538। এই নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ আবার ছিল হুসেন শাহের 18টা সন্তানের মধ্যে একটা সন্তান। আর এই নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের পরে হুসেন শাহের আর কোনো রাজা বাংলা সিংহাসনে বসেনি, অর্থাৎ হুসেন শাহের বংশের এখানেই পরিসমাপ্ত। এবার বাংলা সিংহাসনে আসে শেরশাহ সুরি মানে সুরি বংশ মানে আফগানি রাজারা। 1538 খ্রিস্টাব্দে শেরশাহ সুরি বাংলা সিংহাসনে বসে, আর এই শেরশাহ সুরি মোগলদের পরাজিত করে দিল্লি থেকে বিতাড়িত করে এবং কিছুদিনের জন্য দিল্লির সম্রাটও হয় এবং গোটা ভারতকে শাসন করে। আর এই আমলেই ভারতে এই রুপি ব্যবস্থা এবং ডাক ব্যবস্থা চালু হয়। এই সুরি বংশ 1564 পর্যন্ত বাংলাদেশকে নিজের অধীনে রাখে। এবার সুরি বংশের পরে বাংলা সিংহাসনে আসে কররানী বংশ। এরাও ছিল আফগানি। এই কররানী বংশের প্রতিষ্ঠাতা তাজ খান কররানী। এই তাজ খান কররানী শেরশাহ সুরির একরকম কর্মচারী ছিল, আর এই কর্মচারী থাকাকালীন নিজস্ব সৈন্য সামন্ত জোগাড় করে প্রথমে বাংলা এবং বিহারের কিছুটা অংশ দখল করে। পরবর্তীতে শেষ সম্রাটকে মেরে বাংলা সিংহাসনে এই কররানী বংশের প্রতিষ্ঠাতা তাজ খান কররানী পদার্পণ করে। তাজ খান কররানীর মৃত্যুর পরে সিংহাসনে বসে তার ভাই সুলায়মান কররানী। বাংলা তথা গৌড়ের সিংহাসনে পদার্পণ হয়ে তার প্রথম কাজ বাংলার রাজধানী গৌড় থেকে স্থানান্তরীকরণ করে তন্ডাই। মানে এই পূর্বের ভিডিওতে বলেছিলাম যে গৌড়ের রাজধানী তন্ডাই হয়। এই তন্ডাই বর্তমানে তার অস্তিত্ব নাই, যা গঙ্গাগর্ভে তলিয়ে গেছে। আর এই সুলায়মান কররানীর একটা সেনাপতি ছিল যার নাম কালাপাহাড়। এই কালাপাহাড়ের একটা আলাদা ইতিহাস আছে। এই ইতিহাস নিয়ে পরের অন্য একটা ছোট ভিডিও তৈরি করা হবে কালাপাহাড়ের ইতিহাস নিয়ে। অবশ্যই কালাপাহাড় পূর্বে ব্রাহ্মণ ছিল, আর একে অনেকে রাজু ডাকাত বলে রাখে। আর এই রাজু ডাকাতের আরেক নাম ছিল রাজনারায়ণ রায়। এবার সে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং এই কালাপাহাড় নাম কি করে হলো সেটা অন্যান্য সময় আলোচনা হবে। এবার সুলায়মান কররানীর ব্যাপারে বলি। এই সুলায়মান কররানীর সময় পুরাতন মালদায় সোনা মসজিদ তৈরি হয়। মানে সুলায়মান কররানীর পরে 1572 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী টন্ডায়ে রাজা হয় সুলায়মানের ছেলে বয়জিৎ খান কররানী। আর এই সময় দিল্লির সিংহাসনে ছিল আকবর। প্রথম দিকে সুলায়মানের সঙ্গে আকবরের একটা সুসম্পর্ক থাকলেও পরবর্তীতে তা একরকম হিংসতার পরিণত হয়। বয়জিৎ খান মারা গেলে তার ভাই দাউদ খান সিংহাসনে বসে, আর এই দাউদ খানের সঙ্গে মোগলদের ভীষণ সংঘর্ষ হয়। দাউদ খান প্রথমে মোগলদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু 1575 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়। কিন্তু প্রথমে 1575 খ্রিস্টাব্দে দাউদ খান পরাজিত হয়, কিন্তু পরাজিত হয়েও সন্ধি হিসেবে দাউদ খান মোগলদের কাছে বাংলায় শান্তিপূর্ণভাবে বসবাস করার একটা অনুমতি চান। আসলে এটা দাউদ খানের চালাকি ছিল। দাউদ খান বাংলায় শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং কিছুদিনের মধ্যেই বেশ কিছু সৈন্য সামন্ত গঠন করে আবার মোগলদের এগেনস্টে যুদ্ধ। সেই সময় খান ই জামান, মুজফ্ফর খান আর টোডরমল মিলিত হয়ে 1576 খ্রিস্টাব্দে দাউদ খানকে পুরোপুরিভাবে পরাজিত করে এবং মানে এই সময় থেকেই তন্ডাই বাংলার রাজধানী পুরোপুরিভাবে আফগানদের নাম মুছে যায় এবং কররানী বংশও পরিসমাপ্ত ঘটে। আর এই সময় থেকে বাংলার কিছুটা অংশ মুঘলদের হস্তগত হয়। কিন্তু এই সময় আবার আরেকটা সামন্তদের কথা উঠে আসে, সেটা হলো বারো ভূঁইয়া। বারো ভূঁইয়ারা ছিল বাংলার একরকম প্রোটেক্টর এবং এদেরকেও মোগলরা পরাজিত করে। তো বারো ভূঁইয়াদের ব্যাপারে একটা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা হবে। তো বারো ভূঁইয়াদেরকে পরাজিত করে মোগলরা বাংলার রাজধানী তন্ডা থেকে রাজমহলে করে এবং পরবর্তীতে রাজমহল থেকে মুর্শিদাবাদে হয়, মানে মোকসাদাবাদ থেকে মুর্শিদাবাদ। এই ক্ষেত্রে মুর্শিদকুলি খাঁর নাম উঠে আসবে। তো এই ব্যাপারেও আলোচনা হবে। আজকের মতো ভিডিও এইখানে সমাপ্ত। পরবর্তীতে কালাপাহাড়ের একটা ছোট করে ভিডিও আনবো এবং এই বারো ভূঁইয়াদের কথাও বলবো, আর তারপরের ভিডিওতে মুর্শিদকুলি খাঁর ব্যাপারে আলোচনা হবে।